সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি মাহমুদুর রহমান মান্না স্টুডিওতে। এরপরে আছেন শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। সম্ভবত এই অনুষ্ঠানে আপনি প্রথম এসেছি, আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুনবো, তবে আগে ওই ডান দিক থেকে আসি, তারপরে বামপন্থী হব। মাহমুদুর রহমান মান্না, আপনাকে নিয়ে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস তিনি নির্বাচনের কথা বলছেন, হয় ডিসেম্বর অথবা জুন, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছে না কেন? বড় বড় রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে, বলছে যে উনি তার সঠিক পথে নেই, উনি ঠিকমতো যেটা বলছেন সেটা মিন করছেন না, এইরকম একটা অবস্থা। এইটা মানে এই আপনার নিশ্চয়ই ওনাকে সম্পর্কে একটা স্টাডি আছে। মোদি ভাই, আপনি আমাকে ওনার চাইতে কম ছিলেন না, কিন্তু আমার সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, বিকজ আমি তার ছাত্র ছিলাম, আপনি জানেন। আপনার নিজেরও আবার তার সাথে অনেক রকম সম্পর্কের কথা আমি জানি। আমার জানা মতে আমি এরকম দেখেছি যে উনি ঠিক কখনো অবিশ্বাসের পাত্র হয়েছেন এরকম আমার মনে হয়নি। মানে উনি যেগুলো বলেছেন সবাই ইন গুড ফেথেই দিয়েছে, দেশে বলেন বাইরে বলেন সর্বত্রই। এখন এরকম হলো কেন, এটা আমার কাছে একটু বিস্ময়কর মনে হয়। এই 8.5 মাসের আমি যদি তার পারফরমেন্সের কথা বলি, আমি খুব ওপেনলি কয়েকটা কথা বলেছি যে উনি মানে অলমোস্ট লাইক ম্যাজিক উনি কিছু কাজকর্ম করেছেন। যদিও ম্যাজিক তো আর ম্যাজিক ইটসেলফ ইজ এ ব্লাফ, তো ওইটার মধ্যেও লজিক আছে, কিভাবে কিভাবে হয় সেরকম করে ব্যাখ্যা বলা যায়, কেমনে জিনিসের দাম আসলেই কমলো, কীরকম করে টিকিট অ্যাভেলেবল হলো এই যে ঈদের যাত্রায়, এগুলো বলা যায়। কিন্তু তারপরেও মানুষ তাকে এরকম এক্সট্রা একটা কনফিডেন্সে দিয়েছে। উনি কথার মধ্যে আমি যে পার্থক্য দেখি সেটা হচ্ছে উনি হঠাৎ করে এইরকম কেন বলছেন, হয় ডিসেম্বর নইলে জুন, এই বিষয়টা একটা প্রশ্ন তৈরি করতে পারে। আপনি তা বলবেন কেন? আপনাকে তো স্পেসিফিক বলতে হবে। বিশেষ করে প্রধান দল যখন বলছে যে উনি রোড ম্যাপ কেন দিচ্ছেন না, লাগাতার বলছে তারা। গতকালকে আমি একটা রাজনৈতিক দলের, এটাকে কি কনভেনশন বলি বা কংগ্রেস বলি, এরকম একটা অনুষ্ঠানে গেলাম। সেইখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সালাউদ্দিন ছিলেন। উনি একদম এরকম করে বললেন যে উনি এক এক সময় এক এক রকম কথা বলছেন। আমি একটু চমকেই গেলাম। তারপর উনি এটাই উল্লেখ করে বলছেন চেঞ্জ করছেন। আর একটা জিনিস হলো কি, ধরেন উনি বলছেন ডিসেম্বরে, উপদেষ্টারা বলে দিলেন না জুনের দিকে ইলেকশন হবে, অ্যান্ড আলটিমেটলি হি ওয়েন্ট টু জুন। তো এগুলোতে একটা তো প্রশ্ন হতেই পারে। আর একটা জিনিস আমার মনে হয় সে হচ্ছে, আমরা কিন্তু জাতি হিসেবে অবিশ্বাসী। মানে আমরা যে কোনো কথাকেই ভেরিফাই না করে, মানে নিজের মনে বুঝে না বুঝে তার আগে আমি বিশ্বাসই করতে চাই না। আর রাজনীতির কথা যদি বলেন, তাহলে রাজনীতিবিদরা পরস্পরকে বিশ্বাস করেই না, কারণ রাজনীতিবিদরা বিশ্বাসযোগ্য কথাবার্তা খুব বেশি বলে না। সেদিন একটা অনুষ্ঠান হলো, আমার থাকার কথা ছিল একটা এরকম টক শোই, মানে ওখানে আছে যে রাজনীতিবিদরা কতবার নিজেদের কথার পরিবর্তন করেছেন। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কথা দিয়েছেন কিন্তু কথা রাখেননি, অবলীলায় কথা বলতে দিয়েছেন। প্রফেসর ইউনূস সাহেব তো রাজনীতিবিদ না, না, সেই জন্যই তো ওনাকে মানুষ কনফিডেন্সে বেশি নিতে চেয়েছে। কিন্তু উনি রাজনীতি তো করছেন। মানে এটাও একটা মজার ঘটনা। মানে এই টক শো শুরু হওয়ার আগে আপনাকে আমি যেটা বলতে দিয়েছিলাম যে ওনার একজন খুবই ঘনিষ্ঠ স্টাফকে আমি একদিন বলেছিলাম কথায় কথায়, ভাই গভর্নেন্স ইজ পলিটিক্স। তো উনি খুবই অবাক হয়ে গেলেন, খুবই দামি কথা বলেছেন। তো আমি বললাম এটা করে দামি কথা না, খুব কমন একটা কথা বলেছি, আপনি নিজে ভাবেন। কয় না না, আমি বুঝতে পারছি তো, কিন্তু এই রকম করে কখনো মাথায় আসেনি। উনি বলছেন। তো ডক্টর ইউনূসও প্রথম জায়গা দেখেন যেভাবে পার্টি করেছিলেন, নাগরিক শক্তি, একটা ছেলে খেলার মতো ব্যাপার ছিল, এবং সেখান থেকে যে চলে গেলেন সেটাও হাসতে হাসতে চলে গেলেন, অ্যাজ ইফ তার কোনো পেইন নাই ফর ফেইলিয়ার। আমি পারলাম না, করলাম না, এই জন্য আমি দুঃখ পাচ্ছি, তা না বাবা, আমি পারলাম না,
থুক্কু দিয়ে চলে গেলাম, এরকম করেছেন। এবং তারপরে এটার মূল্যায়ন করেননি কোনো কিছু না, আবার এটার মধ্যে ঢুকে গেলেন। উনি বলতে পারেন আমি তো যে আসতে চাই নাই, সবাই মিলে বলেছে। এই জায়গায় আমি একটা কথা বলি, যা ছাত্ররা রিকোয়েস্ট করেছেন উনি নিয়ে নিয়েছেন, তা কি হতে পারে নাকি? এত বড় একটা ঘটনা যেটা উনি 1/11 নেননি, সেটা এবার যে নিলেন, তার মানে তখনও তার বিবেচনা ছিল যে জন্য নেননি, এখন তার বিবেচনা ছিল যে বিবেচনায় তিনি নিয়েছেন। ওই বিবেচনার মধ্যে কি নির্বাচন ছিল না? থাকবারই তো, অবশ্যই ছিল, থাকতেই হবে। তো সেইটা যদি হয়, তখন উনি ভাবেন নাই কীরকম করে নির্বাচন করবেন, তখন কি উনি ভেবেছেন যে ছাত্ররা একটা দল করবে, এই তরুণরাই শক্তি, এই তরুণরাই আগামী দিন বদলে দেবে। তরুণরা কিন্তু বদলাবার জায়গায় যেতে পারছে না। মানে আমি তাদেরকে নিরুৎসাহিত করছি না, আমি সবসময় ডক্টর ইউনূসের মতো তাদেরকে উৎসাহিত করবার পক্ষে। কিন্তু ওই যে ডক্টর ইউনূস নিজে একবার চেষ্টা করে দল করতে পারেননি, তারা চাইলেই যে আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারবে এরকম ভেবে তো কোনো লাভ নেই। ডক্টর ইউনূসও যদি মনে করেন যে এরাই দিন বদলাবে, না, মাঝে আরও অন্যান্য দিন তার আসবে, এইটা বুঝে উনি কথাবার্তা যদি বলতেন তাহলে হয়তো তাকে আমরা বুঝতে পারতাম। ওয়েল, এই পর্যায়ে মানে আপনাকে ধন্যবাদ। স্বপন ভাই, আপনি জানেন যেটা শুনলেন মাহমুদুর রহমান মান্নার মূল্যায়ন প্রফেসর ইউনূস সম্পর্কে আমার একই প্রশ্নই ছিল, যেটা হলো যে আমরা উনি যে পর্যায়ে যেভাবে আসছেন আমরা সবাই ওয়েলকাম করেছি, আমরা চেয়েছি এটা পরিবর্তন হোক, কিন্তু যে পরিবর্তনটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনকে নিয়েই যে পরিবর্তনটা হবে আশা করা যাচ্ছিল, সেই নির্বাচনে অনিশ্চিত হয়ে গেছে। তো এটা কেন? ধন্যবাদ মতি ভাই। আমার নেতা মাহমুদুর রহমান মান্না, প্রথমবার আমি আপনার শোতে আসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত যে কথাটি বললেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সমস্ত ফোকাল দৃষ্টিভঙ্গিটা থাকবার কথা, আমি বিনয়ের সাথে একটু এই জায়গায় সংযোগ করতে চাই। আমরা এই ফ্যাসিবাদী শাসকের পরে যে বিশাল রক্তপাতের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান তৈরি করলো ছাত্র জনতা, যেটির বারুদ আমরা তৈরি করেছি, যেটা আগুন লাগিয়েছি আমরা বলি ছাত্র জনতা, এটি কোনো স্বাভাবিক একটি প্রক্রিয়া ছিল না। আমরা 15.5 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, বড় বড় সমাবেশ করেছি, আমরা বক্তৃতা করেছি, কিন্তু ফ্যাসিবাদকে হটিয়ে দেওয়ার মতো সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। এর মধ্য দিয়ে আমার যেটি উপলব্ধি সেটি হচ্ছে যে ফ্যাসিবাদকে হটাবার জন্য শুধুমাত্র রাজনৈতিক দল অথবা রাজনৈতিক শক্তি যথেষ্ট নয়, এর পাশাপাশি যে সমাজের শক্তি, সমাজ শক্তিসমূহ ছাত্র জনতার ভিতরে যারা দলগতভাবে প্রতিনিধিত্ব করে না কোনো দলে, সেই শক্তিসমূহের অংশগ্রহণটা জরুরি ছিল। এবং সেই শক্তি যখনই অংশগ্রহণ করেছে তখনই এই ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে। আবার দেখুন, এই ফ্যাসিবাদ পালানোর পরে যেই শক্তির অংশগ্রহণে রক্তদানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালালো, সেই অংশীজন যারা ছিলেন তারা কিন্তু 5 তারিখের পর থেকে আবার অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। তখন আবার প্রাসঙ্গিক হয়ে গেল রাজনৈতিক দলসমূহ যারা আমরা এখন কথা বলছি। তো এই অপ্রাসঙ্গিক হয়ে যাওয়াটা রাজনীতির জন্য আমরা ক্ষতিকর মনে করছি, কারণ এই ফ্যাসিবাদকে উৎখাত করবার জন্য শুধু রাজনৈতিক শক্তি যথেষ্ট নয়, এটি প্রমাণিত 15.5 বছরে। সারা দেশের জনগোষ্ঠী লাগবে, সেই জনগোষ্ঠী সবাই রাজনৈতিক দলের অধিভুক্ত নয়। যে কথাই বললেন, এর মধ্য দিয়ে যেই শক্তিটি যে প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসলেন বা আমরা দায়িত্ব দিলাম, যারা সমস্ত অংশীজনরা যাকে সমর্থন করছি, এবং এখন পর্যন্ত আমরা কোনো অংশীজন তার থেকে সমর্থন প্রত্যাহার করিনি। নির্বাচন নিয়ে যে আলোচনাটি আছে তার সাথে এই বিচারের আলোচনাটিও আছে, তার সাথে সংস্কারের আলোচনাটিও আছে। আমরা মান্নাবাসীও আমরা গণতন্ত্র মঞ্চ করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলও, বিএনপি সহ যারা এত বছর লড়াই করেছি, আমরা 2-2.5 বছর আগ থেকে এই ফ্যাসিস্টকে হটানোর পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থা হটাবার জন্য আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমাদের 14 দফা ছিল গণতন্ত্র মঞ্চের, পরে সেটি বিএনপির সাথে আমরা 31 দফা করেছি। সুতরাং শুধুমাত্র একটি নির্বাচনী বন্দোবস্তের মধ্য দিয়ে একটি ক্ষমতার পালাবদলের রাজনীতির যে প্রাসঙ্গিকতা, সেটি এইবার একমাত্র শর্ত ছিল না। এই শর্তটার সাথে যুক্ত ছিল 54 বছরের রাষ্ট্র ব্যবস্থাপনা যে ত্রুটি, যে ক্ষত, সেটুকু রিপেয়ার করবার।
কারণ রাষ্ট্র মেরামত, হ্যাঁ রাষ্ট্র মেরামতের যে এটা প্রাসঙ্গিক হয়ে গেছে। এবং এটি আমরা রাজনৈতিক দলসমূহ যেমন করেছি, তেমনি রাজনৈতিক দলসমূহ কেন এই প্রসঙ্গটা আনলাম, ফ্যাসিস্টকে হটানোর পরে রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে, রিপেয়ার করতে, এটা আনলাম কেন, এটা বাস্তবতা তৈরি হলো। 90-তে কিন্তু সংস্কারের প্রশ্নটা এত প্রাসঙ্গিক ছিল না, 96-তে আসে নাই, 2008 সালে সেটি কিছুটা এসেছিল, কিন্তু সেটি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিল। কিন্তু 2024-এ এটি কিন্তু একটি জায়গা তৈরি করে নিচ্ছে। এবং সাধারণ মানুষ সেই আমাদের রাজনীতিবিদদের মতো করে না বললেও তারাও কিন্তু মনে করছে যে পুরনো পদ্ধতিতে, পুরনো ব্যবস্থা দিয়ে বাংলাদেশটাকে আগামী দিনে আর চালিয়ে নেওয়া সম্ভব নয়। বিচার এবং শেখ হাসিনার বিচার বা যারা এই শাসনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিচার, আরেকটা হচ্ছে সংস্কার, এই দুইটার সঙ্গে কি সংযুক্ত হয়ে গেছে নির্বাচনের ভবিষ্যৎ। আপনি কিভাবে দেখেন? আমি মনে করি নির্বাচনের ভবিষ্যৎ কোনো অনিশ্চয়তা নাই। রাজনীতিতে মান্না ভাই যেটি বললেন, বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গা আছে। ষড়যন্ত্র চক্রান্তের বিষয়ে আমাদের রাজনীতির ঘরনায় এগুলো ঘুরে বেড়ায়, সেগুলো নিয়ে আমরা কেউ গ্রহণ করি, কেউ প্রত্যাখ্যান করি, সেই বিষয়গুলো তো আছেই। কিন্তু প্রফেসর ইউনূসের প্রধান উপদেষ্টা যে রোডম্যাপের কথা যেটি বলা হচ্ছে, সেই রোডম্যাপে আমি কোনো সন্দেহের জায়গা দেখি না। সর্বশেষ যেই কথাটি বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, এটি তো একটা রোডম্যাপেই। এবং এর আগে আমরা রাজনৈতিক দলসমূহ, ছাত্র জনতা সকলে মিলে যেই বিষয়গুলো সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য পোষণ করব, এবং যেই সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন কাজ করছে, আমরা প্রত্যেকটি দলই কিন্তু এর ভেতরে আমরা অংশগ্রহণ করছি। আমরা আজকে সংস্কার প্রসঙ্গে নানা বক্তব্য করছি, মনে হয় যে সংস্কারের বিষয়টা সাইড টেবিলে চলে গেছে, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল বড় ছোট সবাই কিন্তু এই কমিশনগুলোর সাথে কাজ করছি। আমরা আমাদের মতামত দিয়েছি, আমরা তাদের সাথে সংলাপ করছি। এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটি ঐক্যমত্য তৈরি করব, এবং সেই ঐক্যমত্যের ভিত্তিতে এই সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনটি হবে। এবং একই সাথে বিচার প্রক্রিয়া, যেটি ফ্যাসিস্টের বিরুদ্ধে বিচার যদি দৃশ্যমান করা না যায়, সেটি মানে ফ্যাসিস্টকে মানে এই হটানোর ক্ষেত্রে মানুষের যে রক্তদান, সে রক্তের সাথে বেইমানি করা হবে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য এরকম যে একটি ট্রাইব্যুনাল দিয়ে বিচার ব্যবস্থাকে চালু রাখার চেষ্টা করা হচ্ছে। সময় লাগে বিচারের, এটি সত্য কথা, কিন্তু এই উদ্যোগটা, ইনিশিয়েটিভটির জায়গাটা, এটি আরও ব্যবহার করবার তো সুযোগ আছে রাষ্ট্রের পক্ষে, সেই কাজটি যথাযথভাবে করছে না। আপনার কাছে আমি আসছি, বিচার প্রক্রিয়া তো সবসময় বিলম্বিত হয়, এটা সবাই স্বাভাবিক। এখন বিচারের সঙ্গে আপনার নির্বাচন শর্তযুক্ত করা, যেটা স্বপন ভাই আমি জিজ্ঞেস করেছিলাম, আপনাকেও একই প্রশ্ন করতে চাই, এটা করলে তো বাংলাদেশের নির্বাচন কবে হবে? প্রথম কথা, এটা আপনি করতে পারেন না, আপনি চাইলেও পারেন না। আচ্ছা, আকাঙ্ক্ষা নিয়ে কোনো প্রশ্ন করছি না আমি, কারণ যত বড় অন্যায় তারা করেছেন তার বিচারটা আপনি চাইবেনই, এবং এই বিচারটা নিশ্চিত করার দায়িত্বই সরকারের। কিন্তু সরকার তো বিচার করবে না, সরকার ওই ট্রাইব্যুনাল যাই করুক, কোর্টের কাছে বিচারটা দিতে হবে। সেই কোর্টকে আপনি কোনোদিনও বলতে পারবেন না যে আপনি হিয়ারিং এত তারিখে দেন, অথবা আপনি এতদিন ডিলে করতে পারবেন না। বিচারের ব্যাপারে ওই আদালতকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। কারণ আপনি দাবি করতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু সেই দাবি কখনোই শর্তযুক্ত হবে না যে এতদিনের মধ্যে এই বিচারের রায় আমরা দেখতে চাই, এটা হয় না। এটা কিন্তু সবাই বোঝে, কিন্তু তারপরে ইমোশন সেন্টিমেন্ট থেকে বলা হচ্ছে, ইমোশন সেন্টিমেন্টগুলোকে আপনি দোষ দিতে পারেন না। সেইটার বিবেচনা করে যেটা স্বপন বলল, বিচারকে খুবই ত্বরিত যাতে করা যায়, খুব দ্রুত যাতে করা যায়, সেরকম করে ব্যবস্থা কি নেওয়া যায়। তো একসময় স্পিডি ট্রাইব্যুনালের কথা আমরা বলেছিলাম, তো ওই রকম কিছু কিছু জিনিস করেন, কিন্তু এইটা বলতে পারবেন না যেরকম কেউ মাঝে মাঝে বলেছে, যতক্ষণ বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হয় ততক্ষণ পর্যন্ত ভোটের কথা বলা যাবে না। এইটা বললে লাভ হবে না, তাহলে ইলেকশন ডিলেড হয়ে যাবে। মানে একটা জিনিস হয়েছে কি জানেন, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? মানে যে কোনোভাবেই হোক না কেন, মাঝে মাঝে বলেছে যে নির্বাচন এবং সংস্কার, নির্বাচন এবং বিচার যেন পরস্পরের সঙ্গে বিরোধাত্মক হয়ে গেছে, কিন্তু এইভাবে দেখার কোনো দরকার ছিল না। এরকম করে ভাববার অবশ্য যুক্তিসঙ্গত কারণ এরকম যে যারা ভাবছেন তাদের বেশিরভাগ মনে করেন, অথবা যারা এরকম করে বলেননি তারাও মনে করেন, ক্ষমতার পালা বদলের পরে যারা আসবেন তারা যে এই অঙ্গীকারে থাকবেন তার গ্যারান্টি পাচ্ছেন না। অতীত দেখে
বর্তমান দেখে, মানে যে বর্তমানটাই অতীতে গড়াবে বলে তাদের কাছে মনে হচ্ছে, সেটা দেখে তারা সেই ভরসা পাচ্ছে না। এইটা একটা জটিল পরিস্থিতি বটেই, কিন্তু এই জটিল পরিস্থিতির নিষ্পত্তি আপনি গায়ের জোরে করতে পারবেন। তাহলে কীভাবে সম্ভব সংলাপ? আমি মনে করি কি, ধরেন এখানে না নেতৃত্বের প্রাজ্ঞতা যেটা নাই, বিচক্ষণতা যেটা আছে, আমি মনে করি মানে ভেদ বুদ্ধির যোগ্যতা এগুলো ছিল, এটা দিয়ে তারা হয়তো করতে পারেন। আরও বেশি ডিসকোর্স, যাদের মধ্যেই পার্থক্যটা হচ্ছে তাদের সাথে কথা বলেন, বোঝার বাস্তবটা, কিন্তু 8.5 মাসে তো কোনো পলিটিক্যাল ডায়ালগ হয়নি। বাট আপনি তো দীর্ঘদিন রাজনীতি করেন, ছাত্র রাজনীতিও করেছেন, আপনাকে বহু বছর চিনি, যেটা নিয়ে হিসাবও করা যাবে না। কিন্তু আপনাকে যেটুকু আমি জানি, দেখেছি, আপনি স্পষ্ট কথা বলেন রাজনীতিতে, এতে কোনো সন্দেহ নাই। যে কারণে আপনার সাথে শেখ হাসিনার সম্পর্কে দূরত্ব হয়েছিল সেটাও আমি জানি কেন। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, আপনি একটা নির্বাচন চাচ্ছেন, আর আপনি বলছেন এখনো সময় হয় নাই। আপনি এই পতিত সরকারের তাদের যত নির্বাচন যত দেরি হবে, বিলম্বিত হবে, ততই কিন্তু ওই আপনার যেভাবেই তাদেরকে চিহ্নিত করেন না কেন, তাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। এটা অনেকেই মনে করেন, আমি জানি না আপনি কীভাবে মনে করেন। তা আপনার বক্তব্যটাই শুনতে চাচ্ছি, আসলে এই ধরনের কোনো মানে নেগেটিভ আছে? এই সম্পর্কে আমি কিন্তু বলেছি, হয়তো অনেকেই কথা বলছে, তার মধ্যে হয়তো সবার কথাই করেই শোনার সুযোগ থাকে না। আমার বিষয়টা হচ্ছে যে আমি মনে করি জনগণের দাবি হচ্ছে একটা কোয়ালিটি নির্বাচন, অ্যাকসেপ্টেবল, যেই নির্বাচনটার উপর দাঁড়িয়ে আপনি পরবর্তী গণতন্ত্রের সৌধ নির্মাণ করতে পারবেন। সেরকম নির্বাচনের জন্য দরকার কি, খুবই ভালো একটা পুলিশ বাহিনী, খুবই ভালো যদি আমি নাও বলি, অন্তত একটা ভালো নির্বাচন করবার উপযোগী পুলিশ বাহিনী। এটা কি ইম্পসিবল? এইটাই আমার কাছে অবাক লাগে কি, এই সরকার মানে সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে কথা হলে আমাকে তারা বলেছে, ভাই পুলিশ তো কথা শোনে না। খুবই অবাক লেগেছে আমার কাছে, পুলিশ কথা শুনে এটা কী করে কথা হলো? আপনি ক্ষমতায় আছেন, অ্যাডমিনিস্ট্রেশন আপনার কথা শুনে না, এটা কি আপনি বলতে পারেন? আমি কয়েকবার বলেছি, বক্তৃতায় বলেছি, তাদের কাছে বলেছি, লতিফুর রহমান যদি ক্ষমতায় আসবার 8 ঘন্টার মধ্যে এরকম জাদুর মতো দেখাতে পারেন কীভাবে প্রশাসন সোজা হয়ে গেল, তো লতিফুর রহমান যাতে ডক্টর ইউনূসের ইমেজ তো বোধহয় কয়েক গুণ বেশি, তার কথাই হচ্ছে না কেন? কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস যখন পুলিশকে ডাকলেন, ডাকবার পরে পুলিশের কাছে উনি কোনো ডিরেকশন দেননি। এই যে তারপরে আমি দেখলাম, প্রথম আলোর মধ্যে দেখলো কত 153 না কত গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের পদ খালি। কেন থাকবে? মানে আপনি এতদিন ধরে দিতে পারলেন না কেন? সেই জায়গাগুলো দেখেই আপনি প্রশ্ন করতে পারেন, সরকার কি আসলে এটা চাচ্ছে? আমাদের পুলিশ বাহিনীতে কত সদস্য আছে, সেটা দিয়ে আপনি ভর্তি করতে পারেন না। আমি তো শেখ হাসিনার সরকারের সময় দেখলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 6 মাসের মধ্যে সেক্রেটারি হয়ে গেছে। দেশ চালিয়েছেও তারা। বলবে যে ভাই তারা তো চুরি করেছে। আমি অনেককে চিনি যারা এফিশিয়েন্ট লোক, যারা অনেস্ট হতে পারতেন, অনেস্ট আমি দেখেছি আগে। ওই অর্থে এইটা পারা যেত বলেই আমি মনে করি এখনও পারা যায়। এবং আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন যে ভাই কত সময় দেবেন সরকারকে, কতদিন পরে নির্বাচন চান, আমি বলি যত দ্রুত চাই। কেন সময় বলছি না, এই পুলিশটা কয়েকদিনের মধ্যে আপনি রেডি করবেন সেটা তো আপনি বলবেন। আমি তো পুলিশ চালাচ্ছি না, আমি তো হোম মিনিস্টার নই, আমি তো গভর্নমেন্টও নই, কিন্তু গভর্নমেন্ট এটা পারে, তারা যদি চায়। আমার কাছে আমি এটা দেখছি না যে গভর্নমেন্ট এটা করছে। অনেক ধন্যবাদ। গভর্নমেন্ট চাইলেই পারে, আপনার কি আপনি কি একই মত পোষণ করেন? না, এটা মান্নাভাই যেটা বলছেন সেটি হচ্ছে যে এই পুলিশ বাহিনী লতিফুর রহমান সাহেবের যে এক রাতের ভিতরে সব কিছু ঠিক করে ফেলা বা পরিবর্তন করে ফেলা, এই গণ অভ্যুত্থান প্রেক্ষিত যে এটার ভিন্নতা আছে আমি মনে করি। এটিতে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে শেখ হাসিনা সরকার ধ্বংস করেছে এবং যে পুলিশ বাহিনী নিয়ে কথা বলা হচ্ছে, সেই পুলিশ বাহিনীর গণহত্যায় যেভাবে অংশগ্রহণ করেছে এবং 400-র উপরে থানায় জনতার আক্রমণ ঘটেছে, অস্ত্র থানা থেকে বেরিয়ে গেছে, এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা খুব সহজ কাজ আমার কাছে মনে হয় না। এবং সেটি আমার মনে হয় যে সময় সাপেক্ষ বিষয়, সময় লাগবে। আর
একই সাথে নির্বাচনের জন্য পুলিশ তো প্রধান একটি বিষয়, সেই পুলিশকে যত দ্রুত এটিকে পুনর্গঠন করা, তার মনস্তাত্ত্বিক জায়গায় যে ট্রমা তৈরি হয়েছে সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসে। মান্নাভাইয়ের সাথে একমত যে এই নিয়ে অনেকগুলো কাজ করবার সুযোগ ছিল, হয়তো সেই কাজগুলো করা হয় নাই, কিন্তু এটিকে বিলম্বিত প্রক্রিয়া হিসেবে আমি দেখতে চাই না। আর আমি একটা কথা মন্তব্যে বলতে চাই, সেটি হচ্ছে যে মান্নাভাইয়ের একটা কথা সূত্র ধরি, সেটি মান্নাভাই বলছেন যে একটা নির্বাচনী বন্দোবস্ত, সুষ্ঠু নির্বাচনী বন্দোবস্তের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাটাই একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা এটাই তো সত্য কথা, গণতন্ত্রের জন্য ফিরতে হলে আপনাকে নির্বাচনী বন্দোবস্তের ভিতরে যেতে হবে, ব্যালট বন্দোবস্তের ভিতরে থাকতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা বলে, অতীত যেটা বলে যে আমরা বারবার কিন্তু নির্বাচনী বন্দোবস্তে ফিরবার জন্য লড়াইটা করেছিলাম, আমরা রক্ত দিয়েছি এবং সেই রক্তদানের মধ্য দিয়ে সেই নির্বাচনী বন্দোবস্ত আমরা পেয়েছি। সেটা অতীত সে সময় বেশ কয়েকটি নির্বাচনী বন্দোবস্তের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবার যে বয়ান, সেই বয়ানটা চেষ্টা করা হয়েছিল 90-তে, 96-তে, 2001, 2008-এ। এই কটির মধ্য দিয়ে তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার যে প্রাথমিক শর্ত সেটি পূরণ হয়েছিল। কিন্তু 2008 নির্বাচনের পরে শেখ হাসিনা সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কোথায় নিয়ে গেলেন? তার মানে শুধুমাত্র অংশগ্রহণমূলক একটি নির্বাচন, শুধুমাত্র একটি গণতন্ত্রের ফিরবার জন্য প্রথম শর্ত পূরণ করার মধ্য দিয়ে এই যে গণতন্ত্র হয়নি, এটা প্রমাণিত সত্য। সেই জন্য না, সেটি নির্বাচনে তো আপনাকে যেতেই হবে। আপনি তো অনির্বাচিত বলেন আর গণ অভ্যুত্থানের সরকার বলেন, এটি তো দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবার সুযোগ। একজন উপদেষ্টা বলছেন তারা নির্বাচিত না, এটা নির্বাচনের প্রক্রিয়া দুইটা, একটা হলো জনগণের ভোটে নির্বাচিত, আর একটা হলো রক্তের মাধ্যমে নির্বাচিত। সেই অর্থে সেটা নির্বাচিত, রক্ত দেওয়া তো একটা নির্বাচনের এত ব্লাডশেড হলো, আপনি ভোট কেন্দ্রে গিয়ে তো সেই প্রতিবাদটা করতে পারছেন না, কি রক্ত দিয়ে প্রতিবাদ করেই তো আপনি সরকারের ক্ষমতায় আনলেন। সুতরাং সেটাকে আপনি সেভাবে দেখবার সুযোগ আছে আমি মনে করি। কারণ এটাকে একদম অবহেলা করা, শুধু অনির্বাচিত নির্বাচিত, যেটা মান্নাভাই একটা বক্তব্যে বলেছিলেন, এয়াহিয়া খান, আইয়ুব খান, এরশাদের মতো শাসকদের সাথে তুলনা করেছিলেন। আমি তুলনা করতে চাই না, কারণ এটিকে শাসকরা জোর করে ক্ষমতা দখল করবার যে সরকার, তারা অনির্বাচিত বলেছি, তাদেরকে দখলদার সরকার বলেছি। কিন্তু এই সরকার তো দখলদার সরকার না, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা এবং রক্ত দিয়ে আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং সে নির্বাচিতের এই ব্যাখ্যাটা এখানে যায় না, কিন্তু সেই কথাটা বলতে চাই। কিন্তু নির্বাচনকে প্রলম্বিত করবা বা নির্বাচনকে দূরে সরিয়ে রেখে অন্য কাজগুলো সেরে ফেলবার বিষয়টাকে আমরা বলছি না। আমরা বলছি যারা জাতীয় ঐক্যমত্য তৈরি করবা দরকার। এখন রাজনৈতিক দলগুলো, সরকারের যেমন ক্রিটিক করার আমাদের জায়গা আছে, অনেক দুর্বল জায়গাগুলো আছে, যেটাই সবাই আমরা বলছি, তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার জায়গাটাও কিন্তু ঘাটতি তৈরি হয়েছে। আমরা কিন্তু কথা বলছি যেভাবে, সেভাবে আমাদের সন্দেহের জায়গাটাকে, সন্দেহ না থাকলেও সেটিকে তৈরি করছি, অথবা সন্দেহ যেভাবে আছে সেটাকে আরো জোরালো উপস্থাপন করছি। রাজনৈতিক দলের কাজ কি? সেই নির্বাচন চাইবে না? 100 বার চাইবে নির্বাচন করবার জন্য। আবার রাজনৈতিক দল তো ফ্যাসিস্ট হটানোর জন্য আন্দোলন করে, একই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা হটানোর জন্য আপনি আন্দোলন করছেন। আপনি বিগত ব্যবস্থাটাকে বহাল রাখবেন, বহাল রেখে একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার পালাবদল করবেন। এর মাধ্যমে ক্ষমতার কোনো রূপান্তর ঘটবে, ক্ষমতার কিন্তু উন্নয়ন ঘটবে। এখানে কিন্তু মৌলিক বিতর্কের জায়গা আছে। তার কারণটা হচ্ছে যে আপনি তো সেই সুযোগটা হাতছাড়া করেছেন। আপনি তো সেদিন বিপ্লবী সরকার গঠন করেন নাই, যেটা 1972 সালে হয় না। একমত। আমি বিপ্লবী সরকার গঠন করলে আমি সবকিছু পাল্টে দেওয়ার মতো যে অথরিটি হতাম, সেটা হয়নি আমি। কিন্তু যেটুকু ওই যে কমন মিনিমাম যেটুকু ঐক্যমত্য, যেটুকু করবার জন্য আপনি মনে করেন নির্বাচন কমিশনের প্রশ্ন, পুলিশের প্রশ্ন, জনপ্রশাসনের প্রশ্ন এবং সংবিধানের ক্ষমতা কাঠামোর ভিতরে আমরা বারবার বলছি যে প্রধানমন্ত্রী যে পরিমাণ ক্ষমতা দেওয়া আছে, 54 বছরে কোনো রাষ্ট্রপতি পদ্ধতি হয়েছে, প্রধানমন্ত্রী পদ্ধতি হয়েছে, ক্ষমতার পদ্ধতি বদল হয়েছে, কিন্তু ক্ষমতার কোনো পরিবর্তনটা করিনি আমরা। কারো ক্ষমতা কিন্তু আমরা কাটিয়ে করিনি। সব সংস্কার তো এটা সব সংস্কার করবে বলছি না, সব সংস্কার তো এটা আপৎকালীন সরকারের পক্ষে সম্ভব কাজ না। পাশে দায়িত্ব, কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকারও না, এটা ইন্টারিম গভর্নমেন্ট, তার কিছু কাজ তো করবার দায়িত্ব আছে। এবার আমরা বলেছি যে কাজ তো করতে আছে, কেউ তো বাধা দিচ্ছে না। সেই কাজটা করে সেটুকু করার জন্য এবং সমস্ত সংস্কার করে ফেলবে এই সরকার এবং সবকিছু পাল্টে দিয়ে নতুন একদম রাষ্ট্রের বিনির্মাণ করে ফেলবে, তা তো নয়। এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার থেকে এই সরকারের যে পার্থক্য, সেই পার্থক্যের জায়গাটা যদি চিহ্নিত করতে পারি, তাহলে সেটুকু কাজ করবার সুযোগ তাকে দেওয়া উচিত এবং সুযোগ আমরা দিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক দল এখনো তার থেকে প্রত্যাহার করিনি। আমি মান্নানের কাছে যাই, এখন প্রশ্ন উঠতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে 3 মাস, কিন্তু এই সরকার কি আমরা মনে করতে পারি যে না অনাদিকাল চলবে, তারা দীর্ঘদিন থাকবেন ক্ষমতায়, এটা সেটা এক। আরেকটা হচ্ছে এই যখন রাজনৈতিক অবস্থা টালমাটাল অবস্থা, এর মধ্যে আবার ডাকসু নির্বাচনের
প্রস্তুতি চলছে, আপনার কি মনে হয়? অনেকগুলো কথা জমা হয়ে গেছে, তো আমি সবগুলো এক এক করে বলি প্লিজ। কিন্তু সবার আগে একটা কথা বলে আমি ঠিক বুঝতে পারি, এই স্বপন বললেন না যে আমি কোথাও একটা বক্তৃতায় আইব খান, ইয়াহিয়া খান বা এদের তুলনা করেছি, আমি ধরতে পারি নাই এটা কী করে বললাম। গতকালকে একটা সমাবেশে আমি এরকম বলেছি, অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকুক, উনি এখন বেশ জনপ্রিয়। তাই উদাহরণ হিসেবে আমি বলছি যে যখন আইব খান ক্ষমতা নিয়েছেন তখনও তিনি জনপ্রিয় ছিলেন, যখন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নিয়েছেন সাইকেল চালিয়ে তিনিও জনপ্রিয়, এমনকি 111-ও জনপ্রিয় ছিলেন। আপনি যে বিশেষ অবস্থায় ক্ষমতা নিয়েছেন, এই বিশেষ অবস্থা তো চিরকাল থাকবে না। আপনার যে জনপ্রিয়তার একদম তুঙ্গে এখন আছেন, এই জায়গাটাও থাকবে না, তখন কি হবে? আপনি একটা অবস্থা বিবেচনা করতে চলবে না, পরের অবস্থা বিবেচনা করতে হবে। ধরেন আমি বলতে পারি যে এত যে সহজে ঈদের যাত্রা হলো এবং ফিরে আসলো, এইটা কোনো জাদু, আমি কিন্তু বলছিলাম ম্যাজিক দেখিয়েছেন, মানুষের কাছে বলেছে, কিন্তু এটা আসলে ম্যাজিক নয়, এটারও কার্যকারণ বলা যাবে। এরকম পরিস্থিতি পরে কোনো সরকার হলেও হয়তো করতে পারবে, কিন্তু ওই জায়গাগুলো এই কারণে প্রস্তুত হচ্ছি যে আপনি আবেগ দিয়ে কথা বললে হবে না, আপনাকে বাস্তবে থেকে কথাটা বলতে হবে। যেমন ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতা অপরিসীম রাখা হয়েছে। প্রতিবে আমি জানি না আপনি কনস্টিটিউশন কমিশন যে প্রপোজালগুলো দিয়েছে সেগুলো পড়ে দেখেছেন কিনা। টোটাল বইটা ইজ ওয়ান্ডারফুল, কেউ কেউ বিতর্ক করবে আমার সাথে, কিন্তু আমি মনে করি এইখানে আপনার কাছে সব অপশন আছে, আপনি সব অপশনগুলো দেন। এই অপশনগুলো কয়জন দিয়েছে, কি কি প্রস্তাব আছে, আমরা তো সব পত্রিকায় দেখেছি যে প্রধানমন্ত্রী ক্ষমতা কি কি কার্টেল করবেন যেটা বলেছি আমরা। খুব ম্যাক্সিমাম বললে কি বলছি, 2 টার্মে বেশি যাবে না। ম্যাক্সিমাম বললে কি বলছি, তাকে আপনার 70 অনুচ্ছেদে এই জায়গাতে বার করছি। আপনি প্রধানমন্ত্রীকে অভিশংসন করতে পারেন না, প্রধানমন্ত্রীকে এখন পর্যন্ত কেউ দায়বদ্ধ করবার অবস্থা বলেননি। আপনি মন্ত্রীকে পারেন, প্রেসিডেন্টকে পারেন, প্রধানমন্ত্রীকে পারেন না এখন পর্যন্ত। ধরেন এই কনস্টিটিউশনের যে প্রস্তাবনায় আসে তার মধ্যেও পাচ্ছেন না, তাহলে কি কনস্টিটিউশনেরও কিছু কিছু জায়গাতে হয়তো লিমিটেশন আছে, অন্য জায়গাতে হয়তো পারে, আপনি এখানে পারছেন না। আপনি একটা অদ্ভুত কথা বলছেন, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য করতে হবে, তাহলে এটা তার পার্লামেন্টারি ডেমোক্রেসি হলো না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ডেফিনেটলি প্রাইম মিনিস্টার লিড করবে। আপনি সেইটা রেখেও যাতে গণতন্ত্র রাখতে পারেন সেরকম করে আপনার কথাটা বলতে হবে। সেটা যদি হয় তাহলে আপনার নির্বাচিত সরকারের তো কোনো বিকল্প নেই। সেই জায়গাতে আপনি আজকে জনপ্রিয়তা দেখে মনে করছেন 5 বছর তাকিয়ে চালালেই হবে, কিন্তু আমি আবার বলি পৃথিবীব্যাপী ফ্যাসিস্টদের প্রথম উত্থানটা খুবই জনপ্রিয়তার তুঙ্গে, এবং তারপরে তাদের যখন পতন হয়েছে সেটা রক্তাক্ত করুন। ডক্টর ইউনূসের এরকম হবে সেটা আমি বলছি না, কিন্তু তারপরেও কত রকম কত কী হতে পারে, এবং সেই পরিস্থিতিতে রাজনীতি দিয়েই আপনি মোকাবেলা করবেন, কিন্তু রাজনীতি বিবর্জিতভাবে আপনি তো মোকাবেলা করতে পারবেন না। এখন যে ডাকসু নির্বাচনের কথা বললেন, ডাকসু নির্বাচনের একটা মিটিংয়ে আমি বিশ্ববিদ্যালয় পরিষদ যেটা আছে সেখানে গিয়েছি। মজা কি, যারা জাতীয় ক্ষেত্রে খুবই দৃঢ় সংস্কার চাচ্ছেন, ডাকসু নির্বাচনের সংস্কার চায় না। হ্যাঁ, মানে ডাকসু নির্বাচনের সংস্কারটা কি, আমি একটু অবাক হয়ে গেলাম যে আচ্ছা ডাকসুর সংস্কারটা কি হতে পারে। সেইখানে ভাইস চ্যান্সেলরের ক্ষমতা কত দূর হবে সেটা বলা হচ্ছে। দেখেন আমি ডাকসু 2 বার ভিপি ছিলাম, আমি কোনো দিন দেখি নাই যে ইউনিভার্সিটির ভিসি কোনো রকম ইন্টারফেয়ার করেন ওইটার মধ্যে, এরকম অভিজ্ঞতা নেই। ফলে হয়েছে কি, ওইটাও একটা বৈপরীত্য নিয়ে সামনে আসছে। তো আপনি কীভাবে করবেন আমি সেটা বলছি যে পুরা জিনিসটা আপনার সামনে দেয়া আছে। এখন তো আপনি অভ্যুত্থান করবেন না, এখন আপনি ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি এটাকে ইকুইপ করে বলেন এই জিনিসটা চাই, সেই প্রপোজাল তো আপনার সামনে, এবং এটার ভিত্তিতে মেজরিটি যেটা হবে তার ভিত্তিতে সংস্কার হবে, আপনি সেটা মানবেন। স্বপন ভাই, আপনার কাছে আসছি, যেটা নিয়ে ডাকসু নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তো এই মুহূর্তে ডাকসু নির্বাচন কতটা জরুরি? আমাদের সমস্ত জায়গায় তো এখনো স্থিরতা তৈরি হয়নি,
শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করি, আজকে যেমন খুলনা বিশ্ববিদ্যালয়তে একটা ঘটনা ঘটেছে, মানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চর্চা করবার যে পরিবেশটা তৈরি হওয়ার কথা সেটি এখনো তৈরি হয় না। নানা জায়গায় নানা মব হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে থাকে এবং সুযোগ বুঝে সেগুলো হয়। সুতরাং এই মুহূর্তে আমরা যে বিষয়টার ভিতরে মনোনিবেশ করতে যাই সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবার জন্য যে নির্বাচনটি আমাদের জন্য জরুরি এবং সেটি করবার জন্য যে আমাদের শর্তগুলো পূরণ করা দরকার, এই মুহূর্তে আইন প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো যে রিপেয়ার বা সংস্কার করা দরকার, একই সাথে সাংবিধানিক যে সংস্কারগুলোর প্রশ্নে পুরা নেশন একমত হবেন, সেই কাজগুলো করাটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আজকে সরকারের যেমন দায়িত্বের জায়গা আছে, সরকারের যেমন রাজনৈতিক দলসমূহের সাথে তার ইন্টারাকশন বাড়ানোর সুযোগ আছে, আসলে যেই অর্থে যতটা ইন্টারাকশন হওয়ার কথা সেটি কিন্তু সেই মাত্রা তো হয়ই নেই। আনুষ্ঠানিক 2-3টা বোধহয় বৈঠক হয়েছে নাকি মান্নাবে এরকম, কিন্তু সেগুলোর মধ্য দিয়ে যে খুব বেশি কথা হয়েছে তা নয়। কিন্তু এখন ঐকমত্য কমিশনের সাথে সংলাপ করার মধ্য দিয়ে কিছু কথা হচ্ছে। এই ক্ষেত্রে যে জায়গাটা আহ্বান জানাতে চাইবো সেটি হলো রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীলতার জায়গাটা আর একটু সতর্ক হওয়ার বিষয় আছে। আমরা যেহেতু সকলে মিলে বলছি যে এটি আমাদের সরকার এবং এই সরকারের ব্যর্থতা বাংলাদেশের ব্যর্থতা পর্যবেসিত হবে, সুতরাং শুধুমাত্র আমাদের দলীয় স্বার্থের দৃষ্টিভঙ্গিতে সংকীর্ণ চিন্তার আলোকে আমরা যেন সামগ্রিক বিষয়টাকে ঐক্যমত জায়গাটাকে ক্ষতিগ্রস্ত না করি এবং এই ক্ষেত্রে যত বেশি প্রতিক্রিয়া না দেখিয়ে ক্রিয়া দেখানোটা গুরুত্বপূর্ণ। যে আপনি একটা কথা বললেন সেটাকে আমি পাল্টা হিসাবে প্রতিক্রিয়া দেখালাম। প্রত্যেকের তো তার জায়গা থেকে বক্তব্য দেওয়ার অধিকার আছে। এখন কেউ সংবিধান সভার নির্বাচন চায় আর আমাদের দল চায় সংবিধান সংস্কার সভার নির্বাচন, এটা বললেই আপনি উত্তেজিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনি কী চান সেটা যাদিকে বোঝাবার চেষ্টা করতে পারেন, সেই কাজটা করার ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় আমরা সকলে মিলে দিতে পারছি না। সেই জায়গাটা কারণ কি, সেটা এক ধরনের অস্থিরতা অবিশ্বাস, যেটা মান্নাও বলতে চাইলেন। আমরা মানে আমাদের ভেতরে নানাবিধ শঙ্কা কাজ করছে যে আগামী নির্বাচন নিয়ে আমি শুরুতে যে কথা বললেন যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা, সেই জায়গাটা তৈরি হয়েছে। সেই জায়গাটা তৈরি হওয়ার ক্ষেত্রে সকলেরই আমাদের অবদান আছে। তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের বিভাজন তৈরি হয়েছে। আমরা গণ অভ্যুত্থানের শক্তি যারা ছিলাম তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময় নির্বাচন সংস্কার এবং বিচারকে যেভাবে প্রাধান্য দিয়েছি, আজকে কিন্তু সেই প্রাধান্যের জায়গায় আমাদের নাই। মানবাই যথার্থই বলেছেন যে একটি সরকার গণ অভ্যুত্থানে যে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা থাকে তার সময়কাল যাওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু কমতে থাকে এবং সেটা কমেছেও। কিন্তু আমরা যে দাবিটা 5 তারিখের পরে সকল রাজনৈতিক দল করেছিলাম, সংস্কারের বিষয়টাও আমাদের দাবিগুলোর ভিতর প্রধান দাবির অন্যতম ছিল, সেটা কিন্তু ক্রমেই কিন্তু পেছনের দিকে চলে গেছে। আমরা এখন এমন এক জায়গায় চলে এসেছি যে আমরা শুধু একটা নির্বাচনী বন্দোবস্তের মধ্যেই থাকতে চাই। আমরা নির্বাচনী বন্দোবস্তের ভিতরে এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আমরা রাজনৈতিক দলসমূহকে বলছি, সকলকেই বলছি, আমি আমাকে সব রাজনৈতিক দলকেই বলছি, যারা এই বিষয়ে যাদের আগ্রহ বা তাদের বক্তব্যের বিষয়ে আমরা সকলেই তো দেখছি এবং এগুলো পাবলিক পারসেপশনও কিন্তু খুব যে বেশি সুখকর তা নয়। সরকার যেমন নির্বাচন প্রলম্বিত করবার ক্ষেত্রে জনগণ যেমন এর প্রত্যাশা করে না, কিন্তু সরকারের উপরে অযাচিত চাপ প্রয়োগ সেটাও কিন্তু মানুষের প্রত্যাশার বাইরে। এই জায়গাটা আমাদের বিবেচনা নিতে হবে, মানুষকেও চিন্তা করতে হবে। আমরা 36 দিনের যুদ্ধকে শুধু 36 দিনের যুদ্ধ বলতে চাই না, আমরা এটা 36 বছরের যুদ্ধের মতো হতে পারে, আবার 36 বছরের যুদ্ধ 36 দিনে চলে আসতে পারে। সুতরাং এইসব বিষয়গুলোকে বিবেচনা নিয়ে আমরা যদি চিন্তাটাকে সমন্বিত করতে পারি। একই সাথে আরেকটি কথা বলতে চাই মতি ভাই, সেটি হচ্ছে যে ছাত্র জনতার প্রশ্নটা বা ছাত্রদের প্রশ্নে মানবাই বললেন যে তাদেরকে প্রশংসিত করেছেন, তাদের চিন্তাকে উনি ধন্যবাদ জানিয়েছেন সবসময়। আমার যেটি মনে হয়, আমরা যারা পলিটিক্সে দীর্ঘ সময় ধরে আছি, আমরা এই লড়াই সংগ্রামে আছি, আমরা নতুন যে চিন্তা শক্তি বা তারুণ্যের যে আকাঙ্ক্ষা অভিপ্রায় সেটি সবসময় বাস্তবসম্মত নাও হতে পারে, কিন্তু অভিপ্রায়টাকে একদম ধারণ করব না, একদম আমলে নেব না। এটি রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক চিন্তকদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ আমি মনে করি। আগামী দিনের রাজনীতি শুধু বক্তৃতার উপরে, শুধু বক্তব্যের উপরে যে হচ্ছে না, হয় নেই। 16 বছরে এটা প্রমাণ হয়েছে। আমরা বড় বড় জনসভা করেছি, বড় বড় বক্তৃতা করেছি, কিন্তু ফ্যাসিস্ট সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে এমন জায়গায় দাঁড়িয়েছিল, তাকে 2028 সালের নির্বাচনের আগে হটাবার কোনো 2028 সালেও পরেও সে থাকবে এই খুবই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গায় যেই শক্তিটি
যে বিশ্বাসের উপরে বা যে চিন্তার উপরে বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করবে, সেই বৈষম্যমুক্ত বাংলাদেশে অনেকে বলেন যে বৈষম্যমুক্ত বাংলাদেশের শর্তে বা 9 দফার ভেতরে তো সংস্কার আলোচনা এগুলো কিচ্ছু ছিল না, কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করবে যদি আপনার শর্ত তৈরি করতে চান সমস্ত আলোচনার ভিতরে তো সেটি আছে। সুতরাং সেই লক্ষ্যটা, সেই আকাঙ্ক্ষাটাকে, অভিপ্রায়টাকে আপনার অপ্রাসঙ্গিক যদি করেন তাহলে রাজনীতিবিদদের জন্য দুর্ভাগ্য হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার যে স্বপ্ন সকলে মিলে আমরা দেখছি, এবং সেটি নিশ্চয় 15.5 বছরের 16 বছরের শেখ হাসিনার শাসনকে সামনে নিয়ে আসার জন্য আমরা দেখছি। কিন্তু আমরা সবাই জানি যেটা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি শুনছি, সেটা হচ্ছে বিপ্লবের পরে এটা প্রতি বিপ্লব হয়। আপনারা শুধু এক লাইনে চিন্তা করছেন যে নির্বাচনটার জন্য তাড়াহুড়া করতেছে, এরা বোধহয় কাল সকালে নির্বাচন হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যেটা কাউন্টার রিভলিউশনের স্কোপ থেকে যাচ্ছে, সেটা মোকাবেলা করবেন কিভাবে? না, সেটি তো প্রতি মুহূর্তে থাকছে, সে থাকার কারণেই সেই থাকাটাকে প্রতিহত করবার জন্য, প্রতিকার করবার জন্য যে অংশীজন গণ অভ্যুত্থানে তাদের যে ঐক্যমত্য থাকা দরকার ছিল, তাদের যে এক জায়গায় থাকা দরকার ছিল, সন্দেহের জায়গাটাকে দূরীভূত করে আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজেদের ভেতরে যে ভুল বুঝাবুঝি থাকলে সেটিকে কাটিয়ে উঠে যে আমরা এই সুনির্দিষ্ট লক্ষ্যের পথে আমরা এগোবো। আমাদের লক্ষ্য যখন বিভাজিত হয় তখন প্রতি বিপ্লব, প্রতি অভ্যুত্থানের জায়গাটা তো প্রসারিত হয়, এবং সেটি আমরা দেখছি বিভিন্ন সময়। এটা তো কেউ মাথায় রাখছেন না। এই মাথায় না রাখাটাই হচ্ছে দুর্ভাগ্য, এবং আগামী বাংলাদেশের জন্য সেটাই সবচেয়ে মারাত্মক হুমকি। সেই হুমকি মোকাবেলা করার ক্ষেত্রে আমরা রাজনীতিবিদ, ছাত্র জনতা সকলেই এবং সুশীল সমাজ সকলে যদি এই ব্যাপারে সক্রিয় না থাকি তাহলে আমাদের জন্য নিশ্চয়ই ক্ষতির কারণ হতে পারে। মান্না ভাই, বলা হচ্ছে যে কতিপয় লোক টকশোতে গিয়ে ওই নির্বাচনের কথা বলছে, আসলে জনগণ নির্বাচন চায় না। এই কোন জনগণ আসলে আমি তো বুঝতে পারলাম না। জনগণ তো সবাই বলতেছে, সরকারও বলছে জনগণ আমাদের সঙ্গে, রাজনৈতিক দলগুলোও বলছে বা আপনারা বলছেন যে জনগণ আমাদের সঙ্গে আছে। আসলে এটা ডেফিনেশনটা কি জনগণের? সবসময় তো তাই হয়, জনগণ সবার সাথেই থাকে, সবার সাথে থাকে। যারা বলতে পারে তারাই বলে জনগণ আমাদের সাথে আছে। এখন জনগণ এই মুহূর্তে ভোট চায় কি না এটা যদি বলেন, একটা নির্দিষ্ট সময় মানুষ নির্বাচন বিরোধী একটা দৃষ্টিভঙ্গিতে যেতেও পারে, কিন্তু ধরেন এখন কোনো কারণে দেশের মধ্যে রায়ট লেগে গেছে, এবং আমাদের এই দেশে তো এই উপমহাদেশের রায়টের অনেক উদাহরণ আছে যে লক্ষ লক্ষ লোক মারা গেছে। মানে এটা যে কি বিভৎসতা, এটা যারা সেই ইতিহাস পড়েছে তারা জানে। এবং তখন হিন্দু মুসলমান যাই বলেন কারোর মধ্যে মনুষ্যত্ব বিবেচনা ছিল না। ওইটা কি জনগণ নাকি? ওইটা কি মানবতা নাকি? ওইটা যারা করেছে, আপনি মুসলমান হিন্দুকে রক্ষা করতে যাচ্ছেন, আপনারই মুসলমান ভাই এসে আপনার বুকে ছুরি বসে দিচ্ছে, আপনি তুমি হিন্দুর পক্ষে আছো, তো ওইটা সে ঠিক করছে না। ঠিক সেইভাবে বলছি যে মানুষ যদি কোনো পশ্চাৎপদতার সাথে যায় তাহলে সেটাকে ভালো বলতে হবে, সেরকম কোনো কথা নেই। ধরেন মানুষ এখন নির্বাচন চায় না, তা আমি যদি কী চাই তাইলে তার মানে এটাই চলবে? কতদিন চলবে, কিভাবে চলবে? মানে 5 বছর পরে হলেও তো নির্বাচন, তখন কি নির্বাচন হবে, কিভাবে হবে? তার মানে নির্বাচনকে উপেক্ষা করে, স্কিপ করে আপনি তো গণতন্ত্র করতেই পারছেন না। এই কথা যদি আপনি এখন না বলেন তাহলে যে জনগণের কথা আপনি বলছেন এগুলো সম্পর্কে কিন্তু মানে বড় বড় সমাজচিন্তক, আমি নাম বলছি না, তারা এরকম বলেছেন জনগণের দাসত্ব করা রাজনীতির কাজ নয়। কারণ জনগণ, ওই যে একটু আগে বললাম, যদি লুটপাটে ব্যস্ত হয়, আমাদের দেশের মানুষ স্বাধীনতার পর হিন্দুর বাড়ি লুট করে নাই। যখন শুরু হয়েছে তখন আমাদের দেশের অনেকেই হিন্দু মেয়েদের ধরে নিয়ে যায় নাই। আজকে এটা যদি আমি বলি তাহলে হবে যে আপনি তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যরকম করছেন, কিন্তু এটা হয়, এটা এইখানে বলে না, পৃথিবীর সব দেশে হয়েছে। সবচেয়ে ভালো মুভমেন্টের মধ্যেও খারাপ লোক ছিল। 69 অভ্যুত্থান যখন হচ্ছে, আন্দোলন যখন হচ্ছে, তখন পল্টন ময়দানে তোফায়েল আহমেদ বক্তৃতা করে বলেছেন আমাদের নামে, ছাত্র সংগ্রাম পরিষদের নামে অনেকে চাঁদাবাজি করছে, চাঁদা দেবেন না, ছাত্র সংগ্রাম পরিষদ কাউকে চাঁদার জন্যে অনুরোধ করছিল। তো তার মানে ওর মধ্যে তো চাঁদাবাজি হয়েছে, এবং সেই চাঁদাবাজি মনে করবে না যে একদম ফরেনার কোনো লোক যে কোনোদিন আন্দোলন করে সে করছে, তার আন্দোলনের মধ্যে থাকা লোকও অনেকে এটার মধ্যে ইনভলভ আছে। সেই জন্য এরকম করে যারা জনগণকে একটা প্রগতির বিপক্ষে দাঁড় করিয়ে দেয়, ভেরি রং। শুধু রং না, তারা প্রগতির বিপক্ষের লোক, তারা গতির বিপক্ষের, এমনকি আমি মনে করি গণতন্ত্রের বিপক্ষের লোক। আমি এটা জানি।
এখন অনেকেই এরকম বলবে ভাই মানুষ এখন ভোট চাচ্ছে না, আপনারা ভুল করছেন বলে তো অনেকেই। হ্যাঁ, না ওই যে প্রথম আলোর মতো একটা পত্রিকাও তো আপনার একটা সার্ভে করে বলেছে এত পার্সেন্ট লোকেই বলছে, এত পার্সেন্ট লোকেই বলছে। তো এই সার্ভেগুলোকে আমি একদম মানে অশ্রদ্ধা করছি না, কিন্তু এই সার্ভেই সব কিছু না, বাস্তবের সাথে মিল নাই অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি যদি ধরেন আমার এলাকার কথা বলি, আমার এলাকার লোক তো খালি ভোটের কথাই জিজ্ঞেস করে, ভাই আমার এলাকা বা গ্রামে নির্বারে কনস্টিটিউন্সি ওয়াইজ যদি জিজ্ঞেস করে সংস্কারের কথা কেউ জিজ্ঞেস করে না, ওরা সংস্কার বুঝেই না। কৃষকের কাছে সংস্কারের কথা যায়নি, কিন্তু এই কথাগুলো আমি বললে কেউ যদি বলে আপনি তাহলে সংস্কারকে একটু আন্ডারমাইন করছেন না, বিষয়টা তা না। আমি তো সংস্কার চাই, ওই কৃষকের জন্যও চাই, কিন্তু এই সংস্কারটা এমন যেটা কৃষককে টাচ করে না। আপনি গণতন্ত্রের কথা বলছেন, মানবিক অধিকারের কথা বলছেন, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের কথা সংস্কারের মধ্যে নাই, সংস্কার ওইটা ডিল করে না। শ্রমিকের ন্যায্য মজুরির কথা সংস্কার ডিল করে না। ছাত্রের বৃত্তি, উপবৃত্তি বা তার উচ্চশিক্ষার সুযোগ, তার জন্যে আরও ভালো ইউনিভার্সিটির কথা আপনার সংস্কার বলছে না। ওই জন্য আমি বলছি যে এইটা হচ্ছে একেবারে একটা পলিটিক্যাল স্লোগান। আপনি পলিটিক্যালি দেখেন এবং পুরো বিষয়টা পলিটিক্যালি দেখেন, রাজনৈতিকভাবে দেখলে তাহলে এটার সমাধান হবে। তা যদি না হয় তাহলে বিচ্ছিন্নভাবে আপনি ভুল রাজনীতির, অপরাজনীতির, এমনকি ধ্বংসাত্মক রাজনীতির দিকে পুরো জাতিকে ঠেলে দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। মান্না ভাই যেটা বললেন, রাজনীতি অনেক সময় মানে সাজানো বাগান তছনছ হয়ে যায়, হারিয়ে যায় সব কিছু, বিপ্লবের ফসলও কিছু হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা যেটুকু অর্জন করেছি সেটুকু হাতছাড়া হয়ে যেতে পারে, এই আশঙ্কা আপনার মধ্যে আছে? না, আমার ভিতরে সে আশঙ্কা নাই। আমি শুধু এই মানব ভাই যে বলছেন যে কৃষকের জন্য সংস্কার কি, শ্রমিকের জন্য সংস্কার কি, এই কৃষক তো সংস্কার জানে না, বুঝে না। কিন্তু কৃষক এবং শ্রমিক এবং জনগণকে আমরা এত বছর পর্যন্ত ভোটার বানিয়ে রেখেছি, অর্থাৎ তার একদিনের গণতন্ত্র চর্চার করবার যে রাজনীতি, একদিন ভোট দেওয়ার মধ্য দিয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং 5 বছর আপনার মোদিবার সাথে যে তার চুক্তি, সেই চুক্তিটা আর 5 বছরের ভেতরে আপনাকে সে ফেরত পাবে না। সুতরাং সেই কৃষক মনে করে না যে একদিন ভোট দেওয়ার মধ্যে দিয়ে আমার দায় শেষ এবং আর কোনো প্রত্যাশার জায়গা আমার নেই, সেই জন্য সে এটা নিয়ে অনেক বড় করে ভাবে না। কিন্তু আপনি যদি একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার তৈরি করতে চান, যেটা জনগণকে তার সেবা পৌঁছে দেওয়ার, আজকে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো পৌঁছে দেওয়ার, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবার জনগণের সরকার যদি হয়, তাহলে কৃষকের কথা ভাববে না কেন? সেই কৃষকের সরকার তৈরি করবার জন্য সংস্কারের বিষয়টাকে সামনে নিয়ে আসা বা প্রদান করা হয়েছে এই জন্য যে তার কৃষকের কাছে ফিরে যাওয়া, শ্রমিকের কাছে ফিরে যাওয়া এবং যেই মানুষজন গণ অভ্যুত্থান বলেন, নির্বাচন বলেন, লড়াই সংগ্রাম করে আমাকে ক্ষমতা পাঠায়, তার কাছে জবাবদিহিতা করার। আমরা যে ব্যবস্থাপনার আজকে যে ব্যবস্থাপনার মধ্যে আছি, সেই ব্যবস্থাপনায় 80 থেকে 82% ব্যবসায়ী আমার পার্লামেন্ট সদস্য হয়। 5 কোটি টাকার উপরে মান্না ভাইকে যান নির্বাচনে যদি এলাকায় যান, 5 কোটি টাকা ওনার খরচ হবে। উনি কোথেকে খরচ করবেন টাকাটা? এই নির্বাচনে। এই যে ব্যবস্থার ভেতরে, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার ভিতরে আপনি আছেন, এই ব্যবস্থার কোনো রকমের পরিবর্তন ঘটাবেন না। এই পরিবর্তন করবার জন্য তো লড়াইটা, এই লড়াই অভিপ্রায়টা আছে। এই লড়াই কিভাবে হবে? এই লড়াইয়ের জন্য সেই যে ক্ষমতা কাঠামো সংস্কারের যেমন প্রশ্ন আছে, তেমনি আপনি বারবার স্বৈরাচারে ফিরবেন না, বারবার ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র এখানে কায়েম করবেন না। সে নিশ্চয়তা বিধান করবার কিছু কাজ তো আপনাকে করতে হবে। আপনি এই শেখ হাসিনাকে বহাল রেখে মানে শেখ হাসিনা যা যা ব্যবহার করেছেন সব কিছু বহাল করে আপনি মতিবে ক্ষমতায় যাওয়ার পরে আপনি কেন গণতান্ত্রিক হয়ে উঠবেন, কেন স্বৈরাচার হবেন না, কেন ফ্যাসিবাদ হবেন না, এক না একতন্ত্র আপনার ভিতরে কেন জন্ম নেবে না, সেই গ্যারান্টিটা কোথায়? এখন প্রশ্ন উঠতে পারে কি সংবিধান কি সব গ্যারান্টি দিতে পারে? দিতে পারে না। সেটি অপব্যবহার করবার জায়গা আছে। কিন্তু তারপরে তো এই আইন বিধিবিধান প্রণয়ন করা হয় কেন? যথাযথভাবে পরিচালনা করবার জন্য। তো সেই জায়গায় যদি আমার ঘাটতি থাকে তো আমরা সকলে মনে করি যে ঘাটতি আছে, আমার সংবিধানে ক্ষমতা কাঠামোর ভিতরে ঘাটতি আছে। আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যেভাবে বলা হচ্ছে সেভাবে চাই না, কারণ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সে যদি রাষ্ট্রপতির কাছে চলে যায়, তার নির্বাহী বিভাগের কর্তৃত্বটা কমে যায়, কিন্তু তার জবাবদিহিটা নিশ্চিত করব না। প্রধানমন্ত্রী যাহা ইচ্ছা তাহা করতে পারবেন, সেই ক্ষমতা রহিত করবার কোনো জায়গা তৈরি করব না। সেটি যদি করতে পারি তাহলেই তো জনগণের কাছে ফিরে যাওয়ার তার চিন্তাটা থাকবে। একই সাথে একটি নির্বাচনী বন্দোবস্ত পার্মানেন্ট করবার যে আমরা তো শুধুমাত্র 54 বছর পর্যন্ত নির্বাচনী বন্দোবস্ত ঠিক করতে পারলাম না।
এইটি এখন বারবার যখন রক্ত দেওয়ার পরে শুধুমাত্র নির্বাচনী পালাবদলটা করবার কথা বলি, তখন আমার কাছে প্রশ্ন আসছে, তো মানুষ কেন আপনার জন্য মান্নাবার জন্য রক্ত দিবে? সাধারণ মানুষের কি দায় এ ভোটে? এ ভোট হওয়ার পরে তো সেই সাবেক, তাইলে এই মানুষগুলো রক্ত দিবে, আমার সন্তান রক্ত দিবে, আর ক্ষমতা যাওয়ার উপায় হিসাবে আমি সেটিকে ব্যবহার করব, এটি তো হওয়া উচিত নয়। সেইটিকে এইবার জনগণের সামনে বেশি দৃশ্যমান হয়েছে। জনগণ তার মতো করেই, আমার মতো করি আপনার মতো করি বলছে না, কিন্তু সে এটা বুঝে যে এই ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার, নতুন কিছু হওয়া দরকার, নতুন বন্দোবস্ত হওয়া দরকার। এটা তো বলে, সে সংস্কারের লাইন বাই লাইন বলে না, কিন্তু এটা তো বলে সেই জায়গাটাকে আপনি তৈরি করবার ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে মানসিকতা, সেই মানসিকতার পরিবর্তন কি সংস্কার বা আইন করে করা সম্ভব? আইনের সংস্কার যেমন, তেমনি রাজনৈতিক দলগুলোর সংস্কার। আমি মনে করি যে আজ এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ভেতরে তার সংস্কার অভিযান শুরু করা উচিত। প্রত্যেকটি রাজনৈতিক দলের চিন্তা, মনন, মনস্ক সব কিছু, তার গণতান্ত্রিকায়ন এবং তার ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা থেকে শুরু করি, সমস্ত জায়গায় এই প্রক্রিয়া যদি শুরু করা না যায়, রাষ্ট্রীয় পর্যায়ে আপনার সংস্কার করবার মধ্য দিয়ে আমিও গণতান্ত্রিক, রাষ্ট্রকে গণতান্ত্রিক করব আমি কিভাবে, সেই জায়গাটাও গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাও করতে হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। শুনলেন তো? শুনলাম, কিন্তু আমি এটাকে আগে বলেছিলাম, সেই পয়েন্টটা তুমি ক্লিয়ার করতে পারিনি, অথবা এটা যারা যারা করছে তারাও করতে পারিনি। ধরেন পাওয়ার যদি বিকেন্দ্রীকৃত হয়, মানে এখন যেরকম মার্শাল ল ডিক্লেয়ার করতে পারতো আগে জাস্ট দি চিফ অফ স্টাফ, এখন চিফ অফ স্টাফ একা পারেন না। কেন পারেন না? ওদের পাওয়ারটা ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। এখন 46 ব্রিগেডের উপর সব নির্ভর করে না, এখন ইভেন সাভারের উপরে সব কিছু নির্ভর করে না। এখন ব্রিগেড কমান্ডার বাইরে যারা যারা আছে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে পারছে তারা। আমার দেশে ধরেন সমস্ত লোকাল গভর্নমেন্ট আপনি ইয়ে করে দিতেন, তাদের ইন্ডিপেন্ডেন্ট করতেন। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বায়ত্তশাসনের মতো যেটা বলে সেটা দিতেন, তাহলে ওইখানে আপনি হাত খেলাতে পারতেন না। আমাদের দেশে ন্যায়পাল করবার বিধান আছে। ন্যায়পালের কাজ কি? প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ব্যাপারে তারা নজরদারি করতে পারবেন। তো আপনি ধরেন ন্যায়পালের উপরে ক্ষমতা দিয়েছেন, তারা ব্যুরোক্রেসি হ্যান্ডেল করবে। তাহলে ব্যুরোক্রেসি আপনি যে দলবাজি করছেন, দলীয়করণ করছে, করতে পারবেন না। এইভাবে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সম্ভাবনাকে সবচাইতে বেশি আপনি বন্ধ করতে পারেন বাই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। কিছুই ব্যবস্থা নেই এটা কিন্তু না, তো সেটা আপনি করবেন। করতে যদি পারেন তাহলে প্রধানমন্ত্রী চাইলেও তো পারল না। ওই যে কী বলে, ডোনাল্ড ট্রাম্প তো মানে এমন ভাবটা হয়েছিল যে আর্মি চিফকে ডেকে বোধহয় মার্শাল ল দিয়ে দেবে, এরকম কথাবার্তা হয়েছিল না গত ইলেকশনের সময়? আর্মি চিফ কি বলেছিল? যে আমরা আমাদের নিজেদের ল দিয়ে চলি। তো আমাদের দেশে ওই রকম করবেন, ওই রকমভাবেই আপনি কনস্টিটিউশন চেঞ্জ করবার কথা বলছেন। সংস্কার ওই সব কারণে লাগবে, আপনি সেই কথা বলেন, নাহলে খালি আবেগ দিয়ে বলবেন না এই করতে হবে ওই করতে হবে, যেন না হতে পারে। আপনি এমন ব্যবস্থা করবেন যাতে আর এই কনস্টিটিউশনের মাধ্যমে কেউ একটা গণতন্ত্র কায়েম করতে পারে না, এটা বললে কিন্তু হবে না। আপনি যদি ওই রকম করতে পারেন তাহলে হবে। শেখ মুজিবের পক্ষে সম্ভব হয়েছিল, বিকজ এমন একটা পার্লামেন্ট তৈরি করেছিলেন 7 মিনিটও লাগে নাই। আপনি ওরকম পার্লামেন্ট হতেই দেবেন না। মানুষের চেতনা যদি সেই জায়গায় যায় তাহলে ওইটা যেতে পারবে না। ওইটা ছাড়া কোনো গ্যারান্টি নাই। আমরা কি 70 অনুচ্ছেদ রাখার পক্ষে? না, 70 অনুচ্ছেদের ব্যাপারে হয়েছে কি, বিতর্কটা হচ্ছে যে আপনি কি অনাস্থা ভোটেও তাকে ভোট দিতে দেবেন। এইটা বড় বড় দলগুলো বলছে না, এটা হওয়া উচিত না। একটা অর্থ বিলের ব্যাপারে বলছে, আর একটা হলো জাতীয় মানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন যেখানে আছে। আমাদের কাছে বলছে এই কথাগুলোর মধ্যে যুক্তি আছে। কেউ কেউ বলছে না সমস্ত জায়গাতে, কোনো জায়গাতেই থাকবে না। তো তাহলে তো প্রতিদিন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, মানি ব্যাগসরা যা ইচ্ছা তাই করতে পারে। পাকিস্তানে যেরকম করে চেঞ্জটা হলো, বলতে পারবে যে 3 জন মেম্বারকে কেনার মধ্যে দিয়ে হয়ে গেল, তা আমাদের এখানে 10 জন কিনতে হবে, 10 জন কেনার মতো টাকা নেই। ওই কারণে 70 সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়ে ইচ্ছা হলেই পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে। আমি মনে করি অতখানি থাকা উচিত না, এটা কোথাও নেই। কিন্তু ওইটুকু রেস্ট্রিকশন রেখেও আপনি প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হওয়ার পথ রুদ্ধ করতে পারেন, সম্ভব। ধন্যবাদ আপনাকে। না, 70 অনুচ্ছেদ নিয়ে বিতর্ক আছে, বিতর্ক থাকবেই। এটা যে বড় রাজনৈতিক দলগুলো একমত হতে পারে নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ছোট বড় নয়,
রাজনীতি যারা করেন, রাজনীতি মাঠে যারা আছেন, রাজনীতি যারা চর্চা করেন বাংলাদেশে, তারা যেটা বলছেন মান্না ভাই, আবেগ বেশিরভাগ ক্ষেত্রে তারা আবেগ নিয়ে কথা বলেন, যুক্তি অনুপস্থিত থাকে। আপনি কি মনে করেন যে এটা বাস্তবে সম্ভব? আমি তো একটু আগে বলবার চেষ্টা করেছি, আবেগ অথবা শুধু কথার মধ্যে বাংলাদেশের আগামী রাজনীতিটা হবে না। সেটাতে যুক্তি, মেধা এবং সৃজনশীলতা, এগুলো সংযুক্তির মধ্য দিয়ে আগামী বাংলাদেশ তৈরি করবার এবং রাজনীতিবিদরা সেভাবে তৈরি হওয়ার বিষয় আছে। আমি সংবিধানের ভেতরে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার জন্য, যেটি প্রধানমন্ত্রীর ক্ষমতার কথা বলা হয়েছে, একছত্র ক্ষমতা, সেটিকে আপনি কীভাবে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করবার চেষ্টা করবেন, তার প্রধান সত্য হচ্ছে বিকেন্দ্রীকরণ। মানব যেটি বলল, যেমন আমরা দ্বিকক্ষের পার্লামেন্টের কথা প্রস্তাবনা এনেছি, আমরা প্রদেশের প্রস্তাবনা এনেছি, আমরা সত্য অনুষ্ঠিতের কথা বলছি, যে আস্থা অনাস্থা ভোটের, যদিও কমিশন বলছে শুধু অর্থ বিলের কথা, কিন্তু রাজনৈতিক দলসমূহ তার কিংবা আস্থা ভোটের বিষয়ে কথা বলছে। এখন ধরুন এই দ্বিকক্ষ পার্লামেন্টে, আমি ছোট করে বলি, দ্বিকক্ষ পার্লামেন্টে বলা হয়েছে যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা। তার মানে নিম্নকক্ষের 300 আসন বা 400 আসনের পাশাপাশি উপরে সেই দলটার ভোটার ভিত্তিতে যারা প্রতিনিধিত্ব পাবেন তাদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব হবে। নিম্নকক্ষের একটা এক্সটেনশন আমরা পরিষ্কার দাবি করতে চাই, যে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষের সাথে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে যদি চান, তাহলে সেখানে অদলীয় ভিত্তিতে বিভিন্ন বিশেষায়িত পেশার মানুষগুলোকে, সম্পূর্ণ পেশার মানুষ, আপনার মতো মানুষ যারা রাজনীতিতে রাষ্ট্রে অবদান রাখতে পারেন, সেই মানুষগুলোর ক্ষমতায়নের জায়গা তৈরি করবার দরকার। অনেক ধন্যবাদ শহীদ ভাই আপনাকে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। এরপরে আছেন মাহমুদুর রহমান মান্না। শেষ করতে হচ্ছে অনুষ্ঠানটা, আজকে অসমাপ্ত রেখেই শেষ করতে হচ্ছে, আরেকদিন হয়তো আলোচনা করা যেতে পারে। দুজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।